যখন ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে, ঠিক সেই সময় থেকে আমরা শুরু করব আমাদের এই ওয়েলফেয়ারের জার্নি। তার কারণ কি, 1850 সাল থেকে, আমরা যেহেতু ইন্ডিয়ার লেবার ওয়েলফেয়ার নিয়ে কথা বলছি, আমরা 1850 সাল থেকে শুরু করব। 1850 সাল থেকে কিভাবে কিভাবে কেমন কেমন ভাবে লেবার ওয়েলফেয়ার আমাদের কাছে হয়ে উঠেছে একটা মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, ওয়েলকাম। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ লেবার ওয়েলফেয়ার। আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ল অ্যান্ড সোশ্যাল সিকিউরিটির যে সিরিজ চলছে, দুটো অলরেডি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। তোমরা অবশ্যই ভিডিও দুটোকে দেখবে। এবং থার্ড, আজকে যেটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে আমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের থিওরিগুলো নিয়ে ডিসকাস করছিলাম। এবার আমরা লেবার রিলেশনের যে থিওরিজগুলো আসে মোটামুটি, সেই থিওরিজগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তো লেবার ওয়েলফেয়ার যখনই জিনিসটা আসছে, তার মানে আমরা আগের দিন দেখেছিলাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে কি ছিল। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, দ্যাট মিনস সেখানেও ওই একটাই জিনিস, কি ইন্ডাস্ট্রির যে এমপ্লয়ার রয়েছে তার সঙ্গে এমপ্লয়ীদের, এবং এমপ্লয়ির সঙ্গে থার্ড পার্টি যেমন গভর্নমেন্ট, এদের সঙ্গে একটা মেলবন্ধন যে রিলেশনশিপ, সেটাকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ। এবার যদি এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে, মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে যদি আমাকে লেবারদের ওয়েলফেয়ার দিই, যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে বারবার দেখছিলাম যে এমপ্লয়ারদের সঙ্গে এমপ্লয়ীদের ঝামেলা ঝঞ্ঝাট কিসের জন্য বাজছে না, একটাই কারণে, সেটা হচ্ছে তারা স্যাটিসফাইড নয়। হয় এমপ্লয়ার স্যাটিসফাইড নয়, না হলে এমপ্লয়ি স্যাটিসফাইড নয়, তাই তো? তাহলে এই দুটো জায়গাকে স্যাটিসফাই করার জন্য কি করতে হয়? দুটো জায়গাকে স্যাটিসফাই করার জন্য আমরা দেখেছিলাম যে মিডলম্যান কিছু এসেছিল, যেমন গভর্নমেন্ট এসেছিল, ট্রেড ইউনিয়ন, কিছু কিছু ইউনিয়ন তৈরি হয়েছিল, এরকম আমরা জিনিসগুলো দেখছিলাম। তো এবার কি হবে, যে এমপ্লয়ি যখনই স্যাটিসফাই হবে না, তখন এমপ্লয়ার কি করবে, এমপ্লয়িকে মানে ওয়ার্কার্সদের, যারা কাজ করছে, আমি শ্রমিক বলছি, ঠিক আছে, যারা কাজ করছে শ্রমিক, তাদেরকে কিছু এক্সট্রা কিছু দেবে, ঠিক আছে, যাতে তারা ঠিকঠাক মতন কাজ করে। এবং সেটাই হচ্ছে ওয়েলফেয়ার জিনিসটা ঠিক এরকম, যে আজকে একটা যে মার্কেটিংয়ে বা সেলসে যে ছেলেটা কাজ করছে, সেই ছেলেটা বা সেই এমপ্লয়ারের কাছ থেকে হয়তো হ্যাপি নয় কোনো দিক দিয়ে, মানে ধরো কাজ করছে, কাজ করতেই হচ্ছে, মানে মার্কেটিংয়ে খুব হেক্টিক জব হয়। তো এই হেক্টিক জবের কারণে প্রচুর ডিউটি করছে, মানে 10-12 ঘন্টার বেশি ডিউটি করছে, সারা মাস ডিউটি করবে। এবার সারা মাসের পরে তার একটা আশা থাকে যে আমাকে এমপ্লয়ার যে সে আমাকে হয়তো কিছু এক্সট্রা বেনিফিট দেবে তার জন্য, সেইটাকে কি বলে, সেটাকে তারা বলে ইনসেন্টিভ। এই ইনসেন্টিভের আশায় কি করে, তারা সারা মাস বেশি পরিশ্রম করে। ধরো কাজ আমার 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি আমি কাজ করছি, আমি যে টার্গেট আছে সেই টার্গেটটা অ্যাচিভ করার পরে আরো বেশি টার্গেট অ্যাচিভ করার জন্য আরো কাজ করছি, দ্যাট ইজ ইনসেন্টিভ। এবং ইনসেন্টিভ ছাড়াও সারা বছরে ধরো কোথাও ঘুরতে নিয়ে চলে গেল, কোথাও গোয়া ঘুরতে নিয়ে চলে গেল, কোথাও বাইরের দেশে ঘুরতে নিয়ে চলে গেল, এইরকম ধরনের কিছু কিছু বেনিফিটস দিচ্ছে। তো এই ধরনের বেনিফিটস বা ওয়েলফেয়ারগুলো আমি যেটা বললাম সেটা অনেক পরের স্টেপ, কিন্তু প্রাথমিকভাবে ওয়েলফেয়ার কোথা থেকে এসছিল, কিভাবে এসছিল, প্রাইমারিলি লেবারার্সদের কি কি ডিমান্ড ছিল বা তাদের কি কি প্রবলেম ছিল, একদিনে তো এত বড় ওয়েলফেয়ারের জায়গাটা আসেনি। প্রথমে কি ছিল, স্লেভারির যেরকম প্রথা ছিল, সেই স্লেভারি প্রথায় কি ছিল, যে কোনো রকমের লেবার ওয়েলফেয়ার নয়, কোনো রকম কিছু নয়, মারধর করে ওয়ার্কার্সদের দিয়ে কাজ করানো হবে, এরকম একটা এই যে আমরা দেখেছি। তারপরে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, মানে ইন্ডাস্ট্রিয়াল এজ যখন ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে, ঠিক সেই সময় থেকে আমরা শুরু করব আমাদের এই ওয়েলফেয়ারের জার্নি। তার কারণ কি, 1850 সাল থেকে, আমরা যেহেতু ইন্ডিয়ার লেবার ওয়েলফেয়ার নিয়ে কথা বলছি, আমরা 1850 সাল থেকে শুরু করব। 1850 সাল থেকে কিভাবে কিভাবে কেমন কেমন ভাবে লেবার ওয়েলফেয়ার আমাদের কাছে হয়ে উঠেছে একটা মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া এমপ্লয়ার আর এমপ্লয়ের রিলেশন কোনোভাবেই ঠিকঠাকভাবে থাকছে না। সুতরাং আমরা শুরু করছি প্রথম ফেজ থেকে। কিরকম ভাবে না, 1850তে কিভাবে আমাদের শুরু হয়েছিল। দেখো, ফার্স্ট 1850তে
যখন 1850 থেকে ফার্স্ট ফেজটা চলছে 1850 থেকে 1900 পর্যন্ত। ফার্স্ট ফেজটা চলছে 1850 থেকে 1900 পর্যন্ত, তাই তো? এই সময়টায় কি চলছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। কোথায়? সারা ইউরোপ জুড়ে। সারা ইউরোপ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। বিভিন্ন বিভিন্ন রকমের বৈজ্ঞানিকরা বিভিন্ন জিনিস বানাচ্ছে, তার ফলে মেশিনারিজ আসছে, মেশিনারিজ আসার ফলে কলকারখানা তৈরি হচ্ছে, নতুন কলকারখানা তৈরি হচ্ছে। আমাদের এখান থেকে ইস্ট এশিয়া থেকে, বিশেষ করে ইস্ট এশিয়া থেকে প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস পৌঁছে যাচ্ছে ইউরোপে, ব্রিটেনে, আমেরিকায়। তো তারা তখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে ইন্ডাস্ট্রিয়াল, দ্যাট মিনস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ ওপেন করার জন্য প্রচুর পরিমাণে উঠে পড়ে লেগেছে। দ্যাট ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওই সময়টাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বলি। এই সময়টা, এই যে রেভলিউশনের সময়টায় কি হলো না, যে ওয়ার্কাররা কাজ করছে এতদিন পর্যন্ত ওয়ার্কারদের কথা কেউ ভাবতো না। ওয়ার্কার্স, দ্যাট মিনস সাউথ অফ আফ্রিকা থেকে নিয়ে আসা হবে, তাদেরকে স্লেভারি করে রাখা হবে, অথবা স্লেভস করে রাখা হবে, অথবা নিজেদের জায়গাতেই কিছু কিছু মানুষকে, যারা একদম সমাজের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, দরিদ্র মানুষ, পুয়ার পিপলস, তাদেরকে তুলে আনা হবে, তাদেরকে দিয়ে কাজ করানো হবে, ব্যাগার খাটানো হবে, তাদেরকে দিয়ে যা হোক দেওয়া হবে, কোনো রকম অবস্থায় থাকতে দেওয়া হবে। তার মানে কি না তাদের ওয়ার্কিং কন্ডিশন ভালো, না তাদের থাকার জায়গা ভালো, না তাদের মজুরি ভালো, না তাদের বেতন ভালো, না কিছু ভালো। তো এই রকম একটা কন্ডিশনের পর যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় ভাবনা চিন্তা শুরু করলো মানুষ, যে বা কিছু কিছু লোক ভাবনা চিন্তা শুরু করলো যে এইভাবে ওয়ার্কার্সদের যদি কাজ করাই তাহলে আমাদের প্রোডাকশন, আমরা যে লেভেলে প্রোডাকশন চাইছি সেই লেভেলে প্রোডাকশন কোনো সময়ই আমরা পাবো না। তার কারণ কি? তার কারণ একটাই, এই জিনিসটাই হচ্ছিল। তুমি একটা জিনিস খেয়াল করবে, আমরা একজনকে দিয়ে কতটা জোর করে কাজ করতে পারি। হিউম্যান বিংসদের প্রত্যেকে একটা করে সাইকোলজি থাকে, সাইকোলজি কাজ করে। আমি সেসব দিকে আসবো। সাইকোলজিটা কি? যে আমি একজনের উপর অত্যাচার করেই যাচ্ছি, একদিন না একদিন সে উঠে দাঁড়াবেই। দ্যাট ইজ সাইকোলজি, দ্যাট ইজ বেসিক হিউম্যান সাইকোলজি। তো এই জায়গায় দাঁড়িয়ে কি হলো, রেভলিউশনারি একটা ওয়ার্কার্সদের মধ্যে রেভলিউশনারি জিনিস তৈরি হচ্ছিল। এরকম অনেকবার হয়েছে। শিল্প বিপ্লব বা এমপ্লয়িরা বহুবার এমপ্লয়ার্সদের বিরুদ্ধে গেছে, যেটা মানে ওই সেই 1850 থেকে বলো বা তার আগের থেকে বলো, প্রচুর বার এরকম ভাবে লেবারার যে সেকশনটা, সেই সেকশনটা অনেকবার রেবেলিয়ন হয়েছে। তো সেই রেবেলিয়নের হাত থেকে বাঁচার জন্য বা ওয়ার্কার্সদের দিয়ে প্রোডাকশন ঠিকঠাক মতন পাওয়ার জন্য কিছু কিছু ওয়েলফেয়ার নিয়ে আসা হলো তাদের জন্য। কিভাবে নিয়ে আসা হলো না, প্রথমে আমাদের ইন্ডিয়াতে 1850-তে আমরা কি দেখছি, ইউরোপিয়ান এই যে এত কিছু বললাম, যে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাতে মানুষকে বেশিক্ষণ কাজ করানো, বেতন কম দেওয়া, কারণগুলো হচ্ছে এইগুলোই। প্রথম ফেজে কারণগুলো ছিল এইগুলোই, বেশিক্ষণ কাজ করানো, কম বেতন দেওয়া, ওয়ার্কিং কন্ডিশন ঠিক রাখা না। মানে ওয়ার্কার্স নিয়ে আসছে, যেমন আফ্রিকা থেকে আমরা দেখেছি, আফ্রিকা থেকে ওয়ার্কার্স আসছে, তাদেরকে একটা গুদামের মতো একটা ঘরে রেখে দেওয়া হচ্ছে, তারা সেখানে থাকছে না, তাদের টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা আছে, না তাদের শোয়ার জায়গার ঠিক ব্যবস্থা আছে, না খাওয়ার জায়গার ঠিক ব্যবস্থা আছে, তাদেরকে কি এরকম ভাবে কাজ করানো হচ্ছে। তো সেই জায়গাটা থেকে তুলে আনার জন্য এই যে 1850 থেকে 1900 পর্যন্ত কিছু লজ, কিছু তোমার অ্যাক্ট চালু করা হলো। তার মধ্যে প্রথম যে একটা চালু করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসেস। কিছু কিছু অ্যাক্ট আছে, এগুলো মনে রাখার বিষয় নয়, তবু আমি বলছি, শুনে রাখো। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, আমরা পড়বো এটা, এগুলো সবই পড়বো আমরা। আমরা লেবার ল নিয়ে যখন আলোচনা করবো তখন সবগুলোই পড়বো। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1950, এটা আমরা দেখছি যে ওই সময় এই লটা বা এই অ্যাক্টটা আনা হচ্ছে। ইন্ডিয়াতে তখন কারা রয়েছে? ব্রিটিশ শাসন চলছে, ব্রিটিশরাই নিয়ে এসেছিল। কারণ সারা ইউরোপ জুড়ে যখন আসছে তখন ইন্ডিয়াতেও আসবে, স্বাভাবিক ব্যাপার। সারা ইউরোপ জুড়ে হচ্ছে, এটা সব জায়গায় আসছে এই অ্যাক্ট। কেন এই অ্যাক্ট আনা হচ্ছিল? অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। তার কারণ হচ্ছে যে কর্মচারীদের, যে ওয়ার্কার্সদের দিয়ে তারা কাজ করাতে চাইছিল বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিতে, তারা সেই ধরনের ট্রেনিং বা সেরকম কিছু নিয়ে দক্ষ ছিল না, দক্ষ শ্রমিক ছিল না তারা। তারা মানে ধরো একজনকে কাজ করানো হচ্ছে, একটা কৃষককে হঠাৎ করে তুলে নিয়ে এসে একটা ইন্ডাস্ট্রিতে বসিয়ে দেওয়া হলো, তুমি আজকে থেকে এই মেশিনটা চালাবে। কোনোদিন সম্ভব? সম্ভব না। যেমন এখনকার দিনে আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশে লেবার ফোর্স অগুন্তি, প্রচুর আছে, কিন্তু সেরকম ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই, সেরকম ট্রেনিং নেই। আমাদের
যুব সমাজের, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে প্রচুর ইউথ পিপল যারা এখনকার আনএমপ্লয়মেন্টের, আমরা কেন এত আনএমপ্লয়মেন্টে ভুগছি, তার কারণ হচ্ছে কি, আমাদের সরকার এতদিন সেরকমভাবে আমাদের ট্রেনিং দেয়নি, সেরকমভাবে আমাদের পড়াশুনো করানো হয়নি, সেই লেভেলে আমাদের নিয়ে যাওয়া হয়নি। এডুকেশন সিস্টেমটাকে এতটা ভয়ানক অবস্থায় রেখে দেওয়া হয়েছে, এতটা গভীর জলে রেখে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের কিন্তু আজকে পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আনএমপ্লয় রেট ইজ ভেরি হাই। যে জায়গাটা জাপান করে নিয়েছে বহুদিন আগের থেকে, 1600 শতাব্দী থেকে, তারা 1600 সাল থেকে 1670 তারপরের থেকে যখন যখন তাদের রাজা, তখন রাজার সময় বা যে শাসক তারা এসেছিল, তারা একমাত্র জোর দিয়েছে কিসের উপরে, তারা জোর দিয়েছে শিক্ষার উপর। আজকে জাপানের এডুকেশন সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম ইন ওয়ার্ল্ড। জাপান, জার্মানি, এদের তার কারণ কি, তারা প্রথম থেকে ধরে রেখেছে যে শিক্ষা ছাড়া, এডুকেশন ছাড়া ইট ইজ নট পসিবল যে একটা ভালো সমাজ, ভালো সংস্কৃতি, ভালো ইন্ডাস্ট্রি, মানে যাই বলো, ভালো কর্মসংস্কৃতি গড়ে তোলা, ভালো ভালো ইকোনমি গড়ে তোলা, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা গড়ে তোলা কোনো রকম ভাবেই সম্ভব না। সেই জন্য তারা সেই জায়গাটাকে জোর দিয়েছে। কিন্তু আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট কোনোদিনই শিক্ষাকে সেরকম লেভেলে নিয়ে যেতে পারেনি যে লেভেলটায় নিয়ে যাওয়া দরকার ছিল। যদি নিয়ে যেতে পারতো, আজকে চায়না এত উন্নত কেন, চায়নার জিডিপি, চায়নার কর্মসংস্থান এত বেশি কেন, চায়নায় সবাই কাজ করে, সবকিছু কিভাবে হচ্ছে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, তাদেরও পপুলেশন অনেক বেশি, তারা সেটাকে ইউটিলাইজ করছে, বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করছে, বাই এডুকেশন, সোশ্যাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, এইসব ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন রকমভাবে কলকারখানা কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে এইভাবে। তো এই যে দক্ষ শ্রমিক তৈরি করার খুব প্রয়োজন হয়ে পড়েছিল এই সময়টায়। তো এই অ্যাপ্রেন্টিসশিপ দেখবে এখনো অনেক জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে আমাদের পরীক্ষা হয়, অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে জয়েন করানো হয়। তো সেই সময় চাইল্ড বা পুয়ার বা যারা অদক্ষ শ্রমিক, তাদেরকে এই অ্যাক্টের আন্ডারে এসে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কাজ দেওয়া হতো। এটা কি ফ্যাটাল অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট আসলো 1953-তে। এই অ্যাক্টটা কেন আসলো না, এই অ্যাক্টটা তখন আনা হয়েছিল কম্পেনসেশন দেওয়ার জন্য। যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে, এই ধরনের আগে কিছু ছিল না, তো কম্পেনসেশনের জন্য এই অ্যাক্টটা আসলো। মার্চেন্টসদের জন্য অ্যাক্ট নিয়ে আসা হলো, মার্চেন্টস শিপিং অ্যাক্ট নিয়ে আসা হলো, মার্চেন্ট শিপিং অ্যাক্ট। এটা আনা হলো কাদের জন্য না, সিএমএনদের জন্য। তো এই ধরনের ফার্স্ট ফেজে আমরা যদি দেখি, এটা হচ্ছে ফেজ 1। ফেজ 1-এ আমাদের এই জিনিসগুলো 1850 থেকে 1900 পর্যন্ত আমরা এই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারছি, এবং এই জায়গাগুলোকে আমরা নিয়ে আসছি, অ্যাক্ট নিয়ে আসছি। কারণ অ্যাক্ট ছাড়া কেউ কখনো, আমরা থিওরিতে পড়বো যখন, তখন দেখবে কোনো এমপ্লয়ার চাইছে না, কোনো এমপ্লয়ারই চায় না আমি আমার কর্মচারীদের বেশি পয়সা দিই। আবার কোনো কর্মচারীও চায় না, কোনো কর্মচারীও স্যাটিসফাই হয় না যে আমি এই বেতনে চাকরি করবো, তাতে আমার প্রত্যেক সময় বেশি লাগবে, এবং যারা এমপ্লয়ার তারা সবসময় চাইবে কম দেওয়ার। এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম হয়ে রয়েছে সোসাইটিতে, ঠিক আছে? তো সবসময় হয়, এটা প্রথম থেকে ছিল, আজকের এই যে নয়, প্রথম থেকেই ছিল, ঠিক আছে? তো এই সিস্টেমটা কাজ করে। তো এই জন্য অ্যাক্ট আনার ফলে এমপ্লয়ারদেরকে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসগুলো ওয়ার্কারদের জন্য তোমাদের করতে হবে, এই অ্যাক্টের মাধ্যমে করতে হবে, এই জন্য এই অ্যাক্টগুলোকে আনা হয় বিভিন্ন রকমভাবে। পরবর্তীকালে আমরা দেখবো স্বাধীনতার পরে যখন থার্ড ফেজে দেখবো, তখন অনেক অ্যাক্ট আনা হয়েছে। রিসেন্টলি আমরা দেখছি এখনো পর্যন্ত লেবার ওয়েলফেয়ারের জন্য অ্যাক্ট এনেই চলেছে। লাস্ট যেরকম আমরা 2020-তে দেখছি, 2019-এ দেখছি লেবার কোডস আসছে বিভিন্ন রকমের। তো যত মানুষ উন্নত হবে, তত মানুষের ডিমান্ড বাড়বে, চাহিদা বাড়বে, এমপ্লয়ার আর এমপ্লয়ীদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, সেইগুলোর জন্য কিন্তু এই অ্যাক্টগুলো আনা হবে। তো ফার্স্ট ফেজে আমরা এটা দেখছি। সেকেন্ড ফেজে আরো কিছু অ্যাক্ট দেখছি, সেকেন্ড ফেজে আরো কিছু, ফেজ 2 1900 থেকে আমরা 1900 থেকে 1947 পর্যন্ত এই সময়টাতে আমরা দেখছি আরো কিছু অ্যাক্ট আসছে। আরো কিছু অ্যাক্ট আসছে বলতে আমরা এই সময়ের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি কোনটা, ফ্যাক্টরিজ অ্যাক্ট যেটা এসেছিল। ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881-এ যে ফ্যাক্টরিজ অ্যাক্টটা এসেছিল, সেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্ট এসেছিল। কিন্তু যতগুলো অ্যাক্ট এসেছিল তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্ট এসেছিল এইটা। তারপরে এর একটা ভার্সন 1922-তে অ্যামেন্ডমেন্ট এর ফ্যাক্টরি অ্যাক্টেরই, তখন তারপরে ফ্যাক্টরি অ্যাক্ট ধরেই চলছে, ফ্যাক্টরি অ্যাক্টে প্রচুর পরিমাণে লেবার ওয়েলফেয়ারের জন্য প্রচুর খাটাখাটনি, মানে প্রচুর জিনিস দেওয়া হয়েছিল। তো 1920-তে অ্যামেন্ডমেন্ট দেখতে পাচ্ছি। কেন অ্যামেন্ডমেন্ট দেখতে পাচ্ছি, তার কারণ 1914 থেকে 1918 আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1 চলছে।
এবং এই ওয়ার্ল্ড ওয়ার 1 চলাকালীন দেখো, লেবার ওয়েলফেয়ার বলতে শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিতেই হবে এরকম তো ব্যাপার নয়। যারা এখানে যুদ্ধক্ষেত্রে আছে তাদের ওয়েলফেয়ারের ব্যাপার কথা চিন্তা ভাবনা করা, তাদের থাকা, তাদের ব্যবস্থা, তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, এইসব সমস্ত কিছু নিয়ে যুদ্ধে যারা মারা যাচ্ছে, যুদ্ধে যারা যাচ্ছে তাদের জন্য কতটা কি করা যায়, তাদের জন্য কিভাবে কি করা যায়, এটা নিয়ে সারা পৃথিবী, সারা বিশ্ব জুড়ে সবাই ভাবছে। এবং ভাবনা চিন্তা করতে করতে 1919 সালে তৈরি হচ্ছে আমরা দেখো পিরিয়ড গুলো বুঝবে খালি কিভাবে আসছে জিনিসগুলো। 1919 সালে আইএলও স্থাপনা হচ্ছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। বুঝতে পারছো তো? তার মানে কোথায় যাচ্ছে জিনিসগুলো? 1917 সাল থেকে শুরু হয়েছে। 1917 সাল থেকে লেবার ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের বিভিন্ন রকমের স্ট্রাইকস, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের নিয়ে চিন্তা ভাবনা শুরু হচ্ছে। এর বীজ 1917 সালে বুনেছে, কিন্তু কার্যকরী হয়েছে কবে থেকে? 1919 সাল থেকে। 1919 সাল থেকে যখনই এ কার্যকরী হচ্ছে, এই কার্যকরিতা মেনেই 1922 সালে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট অ্যামেন্ড করা হচ্ছে, এবং তাতে আরো নতুন কিছু ওয়েলফেয়ারের কথা, নতুন কিছু বলা হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে ফেজ 2। আমরা এই ফেজ 2 এর মধ্যে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এবার ফেজ 3 মানে হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স। ফেজ 3 মানে কি? আফটার ইন্ডিপেন্ডেন্স। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, ইন্ডিয়ান স্বাধীন গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। তখন আর কারো, আমরা যেমন কনস্টিটিউশনে পড়েছি উই আর সভারেন কান্ট্রি, তো আমরা কারো আর অধীনে নই, আমরা কারো অধীনে কাজ করছি না, বা কারো অধীনে আমাদের কিছু মানতে হচ্ছে না। কিন্তু সবসময় আইএলওর কথা কিন্তু মানতে হবে সবাইকে, সেটা সবাইকে, সব দেশকে আইএলওর কথা মানতে হবে। আইএলও যে প্রপোজিশনস গুলো বলছে বা যে ইয়েগুলো বলছে, সেগুলো কিন্তু সবাইকে মানতে হয়। আইএলওর সমস্ত রকমের ওয়েলফেয়ার থিওরিজ গুলো সব তো মানা সম্ভব না, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ওয়েলফেয়ার সিস্টেম থাকে, অ্যাক্ট থাকে। কিন্তু যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লেবার মানে আইএলও যেগুলোকে বিশেষ করে গুরুত্ব দেয়, সেইগুলোকে মানতে হয় সবাইকেই, মোটামুটি কম বেশি সবাইকে মানতে হয়। তো এটা গেল আইএলও। যখন দেখবো আমরা আইএলও আলাদা চ্যাপ্টার, তখন আইএলওর কি কি ফাংশনস আছে, আইএলওর প্রভাব কতটুকু, সিগনিফিকেন্স কি কি আছে, কি কি কনফারেন্সেস আছে, কোথা থেকে এসছে, তো এইটা সেখান থেকে এসছে। আর এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই সময় ইন্ডিয়ান রয়্যাল কমিশন, এটার একটা খুব বড় কিন্তু ভূমিকা আছে। রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া, 1931 এস্টাবলিশমেন্ট। এই কমিশন কিন্তু ইন্ডিয়ান লেবার ওয়েলফেয়ারের জন্য, বা লেবার যত অ্যাক্ট আছে সেই অ্যাক্টকে প্রাইমারিলি সব থেকে বেশি যে সাজেস্ট করেছিল, বা যারা এনেছিল, যে কমিশনটা এনেছিল, তাকে বলা হয় রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া। কোয়েশ্চেনটা আসতে পারে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1931, এখন কিন্তু ইয়ার ধরে কোয়েশ্চেন দেয়, সুতরাং সালটাও মনে রাখবে, 1931 রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া। এর মারফতেও কিন্তু অনেকগুলো অ্যাক্ট আমাদের দেশে চালু হয়েছিল তখন। তারপরে তো 1947 এর পরে ইন্ডিয়া গভর্নমেন্ট ইয়ে করার পরে অনেক অ্যাক্ট নিয়ে আসা হয়েছে। মাইন্স অ্যাক্ট আনা হয়েছে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট, যেগুলো আমরা পরপর পড়বো, সেগুলোকে নিয়ে এখন আর ডিসকাস করছি না। প্রচুর অ্যাক্ট তারপরে আমাদের লেবার ওয়েলফেয়ারের জন্য কিন্তু আনা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, এরকম প্রচুর অ্যাক্ট আনা হয়েছে। ঠিক আছে? তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে লেবার ওয়েলফেয়ার থিওরি নিয়ে আমরা আজ আলোচনা করবো। এতক্ষণ প্রিফেসটা আমি বললাম, লেবার ওয়েলফেয়ার থিওরি গুলো কি কি আছে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো। সেগুলো কি কি দেখো, 7 রকমের, টোটাল 7 টাইপস অফ লেবার ওয়েলফেয়ার থিওরি, 7 টাইপস অফ লেবার ওয়েলফেয়ার থিওরি, তাই তো? 7 রকমের লেবার ওয়েলফেয়ার থিওরি আমরা আজকে পড়ব। 7 রকমের লেবার ওয়েলফেয়ার থিওরি আছে। এই 7 রকমের লেবার ওয়েলফেয়ার থিওরির মধ্যে কোনটাতে কি বলা হচ্ছে, কি ডিটেলস তোমরা নোট পাবে, নোটে পড়ে নেবে। আমি জাস্ট বুঝিয়ে দেবো যেটুকু, সেটুকু যদি মাথায় থাকে কোয়েশ্চেন সেখান থেকেও করতে পারবে। লেকচার যেটুকু আমি বুঝিয়ে দেবো। মূল কথা কি দেখো, ফার্স্ট নাম্বার 1-এ আমরা দেখব পুলিশ থিওরি। ঠিক আছে? আমাদের দেশের পুলিশ ভাবো না, আমাদের দেশের পুলিশ ভাবলে অনেক কিছু প্রবলেম হবে। তার কারণ এই পুলিশ থিওরির মধ্যে আমরা ভাবতে পারি যে পুলিশরা ঘুষ খাচ্ছে, পুলিশরা মার খাচ্ছে, পুলিশরা টেবিলের তলায় গিয়ে লুকোচ্ছে, এরকম অনেক কিছু দেখতে পারি। আবার এরকম পুলিশও আছে যারা ঠিকঠাক ভাবে কাজ করছে, এরকম নয় একটা সেকশন
করাপ্টেড মানে আরেক পুরো সেকশনটা করাপ্টেড এরকম নয়। তো যাই হোক, এরকম আমাদের দেশের পুলিশ থিওরি বা পুলিশের কথা না ভেবে আমরা পুলিশিং থিওরি পড়বো। তার কারণটা কি? পুলিশিং থিওরিতে বলছে এর মূল কথাটা কি, মূল সবসময় দেখবে মূল বক্তব্য থেকে কোয়েশ্চেন আসছে। লাস্ট ইয়ারে 2023-এ যে কোয়েশ্চেন এসেছিল ঠিক সেম কোয়েশ্চেন এসেছিল, পুলিশ থিওরি থেকেই কোয়েশ্চেন এসেছিল। সেখানে কি বলছে, মেন আর মেন না, আমরা বলি হিউম্যান বিংস, হিউম্যান বিংস আর অলওয়েজ কি সেলফিশ। হিউম্যান বিংস মানুষেরা আমরা সবসময় সেলফিশ হই, এবং এটাই হচ্ছে পুলিশ থিওরির মেন মানে মূল কথাই হচ্ছে এইটা। কেন সেলফিশ, মানে কেন এটা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই থিওরিতে বলা হয় যে আমরা এমপ্লয়িরা কোনো সময় চাইবে না, যে এমপ্লয়ার্সদের বেশি কিছু সুযোগ সুবিধা দেওয়া, তাই তো? কোনো সময় চাইবে না, সে সবসময় সেলফিশ, সে চাইবে আমি একা বড় হব। ওয়েজেস যারা নিচের কর্মচারী, একটা হায়ারার্কি থাকে, তো একটা একটা দেখবে কোনো ইন্ডাস্ট্রিতে বা কিছুতে সব জায়গাতে একটা হায়ারার্কি থাকে, ম্যানেজার, উপরের লেভেলের ম্যানেজার, নিচের লেভেলের ম্যানেজার, ওয়ার্কার, কেউই চায় না যে আমার থেকে কেউ উপরে উঠুক। বাঙালি হয়ে তো এটুকু বোঝা কারো পক্ষে অসম্ভব কিছু হওয়ার কথা নয়, কারণ বাঙালিরাই সব থেকে বেশি লেগ পুলিং করে, তাই তো? লেগ পুলিং জিনিসটা আর পুলিশিং থিওরিটা সেম জিনিস। কোনো মানুষ কোনো সময় চায় না যে আমার থেকে কেউ বড় হয়ে যাক, সেই জন্য সবসময়ই সে সেলফ সেন্টার্ড, সেলফিশ হয়ে থাকে, এবং কেউ কাউকে কোনো রকমের জায়গা ছেড়ে দিতে চায় না কোনো রকমভাবেই। সুতরাং যারা এমপ্লয়ার তারা চাইবে যে আমি ওয়ার্কার্সদের কোনো সময় ঠিকঠাকভাবে মাইনে দেব না, কোনো সময় ঠিকঠাকভাবে তাদের ওয়েলফেয়ারের সুযোগই করে দেবো না। আবার যারা ওয়ার্কার্স রয়েছে তারা ভাববে যে আমরা ঠিকঠাকভাবে কোনো সময় কিছু পাচ্ছি না, এটা ভাববে ওয়ার্কাররা। তো তখন কি করতে হবে, তখন এই পুলিশ থিওরিতে কি করতে হয়, ওয়ার্কার্সদের বা এমপ্লয়ার্সদের জোর করে ফোর্সফুলি তাদের কাছ থেকে কেড়ে নিতে হয়। দ্যাট ইজ পুলিশ থিওরি। এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে পুলিশ থিওরি। ঠিক আছে? তো পুলিশের সাহায্য মানে ব্যাপারটা হচ্ছে কি, পুলিশের সাহায্য নিয়ে জোর করে জোর করে আদায় করা। পুলিশের সাহায্য তো নেওয়া হয় না, কিন্তু থিওরিটার নাম সেইভাবে এসছে যে কেউ কাউকে কিছু সেলফলেসলি কেউ কিছু কাউকে দেবে না, সেসব দিন ভুলে যাও, তোমাকে যা করতে হবে নিজেকে জোর করে কেড়ে নিতে হবে। এটাই হচ্ছে পুলিশ থিওরি, আর কিছু নেই এখানে। ঠিক আছে? এরপরে যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে রিলিজিয়াস থিওরি। রিলিজিয়াস থিওরি এটা খুব ইন্টারেস্টিং। রিলিজিয়াস থিওরি যেমন এটা তো বললাম পুলিশ থিওরিতে সেলফিশ অ্যান্ড আচ্ছা ওন বেনিফিট এটা বলতে ভুলে গেছি। সবসময় ওন বেনিফিটই চায়, কেউ কারো ভালো চায় না, সবসময় নিজের বেনিফিটটাই হলো, ব্যাস হয়ে গেল। আমি যে কারো ভালো চাইবো, আমার সতীর্থ কারো ভালো চাইবো, বা অন্য কারো ভালো চাইবো, ধরো আমার ম্যানেজার আছে, আমার ম্যানেজার যে আমার ভালো চাইবে, এটাই পরিস্থিতি, এটাই সিস্টেম। এরকম ধরনেরও জায়গা আছে যে জায়গাতে শুধুমাত্র এই জিনিসগুলোই চলে। যেমন আমি ওই যে ইউনিটারি অ্যাপ্রোচ পড়িয়েছিলাম, সেখানে কি হয়, মালিক আর এমপ্লয় সেখানে রয়েছে, সেখানে যা মালিক করবে তাই এমপ্লয়কে মেনে নিতে হবে। ইউনিটারি অ্যাপ্রোচ যেরকম ছিল, ঠিক সেম জিনিস এখানে পুলিশ থিওরি। রিলিজিয়াস থিওরিতে কি বলছে, রিলিজিয়াস থিওরিটা হচ্ছে আমি মানুষের জন্য ভালো করব, তার কারণ হচ্ছে তার থেকে আমার কিছু বেনিফিট হবে। সব থেকে বড় এক্সাম্পল কি জানো তো, এটা দেখবে সবসময় আমরা নিজেদের সঙ্গে নিজেদের মধ্যেই আমরা করি, সেটা হচ্ছে গরিবদের দান করো তাহলে তোমার পুণ্য হবে, না হলে হবে না। গরিবদের জন্য এটা করো তাহলে তোমার পুণ্য হবে। এই যদি পুণ্য হবে কথাটা না থাকতো না, তাহলে কেউ কোনোদিন গরিবদের জন্য কিছু করতো না, বা কোনো একটা সেকশনের জন্য কিছু করতো না। ঠিক আছে? এটাই হচ্ছে মেন মানে সব থেকে বড় ফ্যাক্টর এটা। তার কারণ দেখো,
মানুষ যখন ভুলে উপকার করে, মানুষ উপকার করার উদ্দেশ্যটা হচ্ছে যে কেউ উপকার করলে হয়তো আমাকে আমার পরবর্তীকালে আমার কিছু লাভ এর থেকে আসবে, সেই জন্যই তাকে উপকার করা। তাছাড়া কেউ কারোর জন্য কিছু করে না। এটাকেই বলা হয় রিলিজিয়াস থিওরি। যেমন আমি যদি আজকে আমার লেবারদের জন্য বা আমার ওয়ার্কার্সদের জন্য যদি কিছু করি, তাহলে সেটাতে আমারই পুণ্য হবে, সে এখানে হোক বা পরপারে গিয়ে হোক। আমাদের মধ্যে তো কনসেপ্ট আছে, পরপারের কনসেপ্ট আছে সব জায়গায়, সব থিওরিতে, সব ধর্মের মধ্যেই রয়েছে পরপারের থিওরি রয়েছে, ওপারের থিওরি তো সব জায়গাতেই রয়েছে। তো দ্যাট মিনস রিলিজিয়াস থিওরিতে এরকম বলতে চাইছে যে এখানে যার যেটা করবে সেটা তুমি এখানে হয়তো ভুগে যাবে, বা পরপারের পরজন্মে বা পরপারের জন্য তোমাকে সেটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সুতরাং এখানে তুমি কিছু ভালো কাজ করে দাও, লঙ্গরখানা খোলা হয়, বিভিন্ন রকমের কাজ করা হয়। লঙ্গরখানা ধরো আলাদা জিনিস, লঙ্গরখানা তো এমনি শিখরা প্রচুর পরিমাণে লোককে খাওয়ায়, মানে ওদের কথা ছেড়েই দাও। ধর্মে বলা রয়েছে, ধর্মে কেন বলা রয়েছে? পুণ্য হবে তাই। এই যদি পুণ্য হবে কথাটা না থাকতো না, তাহলে কেউ কোনোদিন কিচ্ছু করতো না। লোক মারিয়ে চলে যেত, লোক পাড়িয়ে চলে যেত, যদি শুধু এইটুকু বলা না থাকতো, ধর্মের মধ্যে যদি এইটুকু বলা না থাকতো, মানুষের মধ্যে যদি এইটুকু ভয় না থাকতো যে পরবর্তীকালে আমার আমি যেটা করছি সেটা পাপ করছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে কোনোদিন করতে হবে। দ্যাট ইজ, এই জন্য এই থিওরিতে দুটো জিনিস বলে, একটা হচ্ছে দ্য ইনভেস্টমেন্ট, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন আসতে পারে। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। আর অ্যাটনমেন্ট, দ্য অ্যাটনমেন্ট, অ্যাটনমেন্ট মানে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত, আমাকে প্রায়শ্চিত্ত করতে পারি। ইনভেস্টমেন্ট মানে আমি এখন নিবেশ করছি, কিসে নিবেশ করছি? আমি এখন নিবেশ করছি মানে কি, আমি এখন ইনভেস্ট করছি, কোথায় ইনভেস্ট করছি? হয় লেবার ওয়েলফেয়ারে ইনভেস্ট করছি, না হলে তাদেরকে দিয়ে কিছু করছি। এবং এটাও এটাও এই থিওরিতে আরেকটা ধারণাও আছে যে যারা আজকে ওয়েলফেয়ার পাচ্ছে না বা যারা আজকে গরিব রয়েছে, তারা তাদের আগের জন্মের জন্য হয়তো তারা এই ফলটা ভোগ করছে। আগের জন্মে হয়তো তারা এইরকম ভাবেই কাউকে ঠকিয়েছিল, তার জন্য হয়তো তারা আজকে এইরকম অবস্থায় রয়েছে। সুতরাং আমি অ্যাজ এ এমপ্লয়ার যদি আমি আজকে ঠকাই, তাহলে সামনের জন্মে গিয়ে যদি আমাকে আবার এর মতো অবস্থায় যদি আমাকে থাকতে হয়, তাহলে তো খুব মুশকিল। দ্যাট ইজ দ্য থিওরি, এটাই রিলিজিয়াস থিওরি। ঠিক আছে? তো এই হচ্ছে রিলিজিয়াস থিওরির মেন ব্যাপার। কবির সন্ত কবির এ নিয়ে অনেক কিছু, মানে সন্ত কবিরের তো অনেক দোহা আছে, তার মধ্যে কয়েকটা দোহা খুব খুব সুন্দর, এবং সেই দোহাগুলোর মধ্যে ঠিক এই জিনিসগুলোই পাওয়া যায়। মাটি কহে কুম্হার সে, তু কিউ রোঁধে মোহে, এক দিন ऐसा आएगा मैं রোঁধুঙ্গা তোহে। তার মানে কি? মানে কুমোর, যে কুমোর মানে হচ্ছে যারা মাটির বাসনপত্র তৈরি করে, মাটির জিনিস তৈরি করে, সে মাটি ছেনে ছেনে মাটির বাসন তৈরি করছে। সে আজকে ভাবছে যে আমি মাটি ছেনছি, ঠিক আছে, আমি মাটি দিয়ে বাসন তৈরি করছি। মাটিও ভাবছে এক সময়, যে মাটিও তখন বলছে যে আজকে তুই আমাকে নিয়ে তার ইয়ে করে বাসন বানাচ্ছিস, আমাকে তুলে আমাকে কষ্ট দিয়ে করছিস, আমাকে এ করছিস। একদিন এরকমও আসবে যেদিন এই মাটিতেই তোকে মিশতে হবে। তা আমাদের শেষ জীবন তো তাই মাটিতেই মিশতে হয়। দ্যাট ইজ, এখন আজকের কথা না, বহুদিন আগের কথা কবির সান্ত বলে গেছিল, এবং সারা জীবন এগুলো কবির সান্তের কিছু কিছু দোহা সারা মানে শেষ হবে না, যে মানে তার তার কোনো ইটারনিটি, তার কোনো ইয়ে নেই যে এই সময় এরা হবে। গীতাতে আমাদের ভগবান আমাদের শ্রীকৃষ্ণ তাই বলে গেছে, কর্ম করে যাও, ঠিক কর্ম করে যাও। আজকে এত বড় যুদ্ধ হয়েছে শুধুমাত্র কিসের জন্য? পুণ্য আর পাপ, শুধুমাত্র ধর্ম আর অধর্মকে জিতিয়ে রাখার জন্য যুদ্ধটা হয়েছে। কৃষ্ণ শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য, শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু কর্ণকেও বলি দিতে হয়েছিল। কর্ণ বলি দিয়েছিল, কর্ণের নিজের জীবন বলি দিয়েছিল শুধুমাত্র কিসের জন্য? ধর্ম রক্ষার জন্য। কারণ কর্ণের থেকে বড় বীর কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতে আর কেউ ছিল না, ওই অর্জুনও ছিল না। সেটা কৃষ্ণ অর্জুনকে ভালো মতন বুঝিয়ে দিয়েছিল। যখন একটা তীর আসে আর কৃষ্ণের রথ, অর্জুনের রথ একটুখানি পিছনে, এক হাত পিছনে সরে যায়, আর সেইখানে
অর্জুন যখন তীর মারে তখন কর্ণের রথ 2-3 হাত পিছনে চলে যায়। শ্রীকৃষ্ণ কর্ণকে বাহবা দিচ্ছে, কর্ণকে বলছে বাহ কি 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 বড় যোদ্ধা। এরকম বহুবার হওয়ার পরে অর্জুন বিরক্ত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে, ভগবানকে জিজ্ঞেস করছে যে আমি আমি তীর চালাচ্ছি, কর্ণের রথ 3 হাত 4 হাত 4 গজ দূরে চলে যাচ্ছে, আর কর্ণ যখন তীর চালাচ্ছে তখন আমার রথ মাত্র 1 হাতও পিছনে যাচ্ছে না, তাও আপনি কর্ণের সাইড হয়ে কথা বলছেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, তখন কৃষ্ণ বলছে তোমার রথের সারথি আমি, তোমার রথের যে ধ্বজা সেই ধ্বজায় হনুমানজি বসে আছে, তোমার রথ ধরে রেখেছে ধরিত্রী, সেই রথকে যে যোদ্ধা তীর মেরে 1 ইঞ্চিও হেলাতে পারবে তার থেকে বড় যোদ্ধা আর কোথায়। তো এই হচ্ছে কর্ণের বীরত্ব। সেই কর্ণকে শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য শ্রীকৃষ্ণ বলি দিয়েছিল। শ্রীকৃষ্ণের বলতে পারো শ্রীকৃষ্ণের চাতুরতায়, শ্রীকৃষ্ণের ছল চাতুরি করে অর্জুন তাকে কর্ণকে মেরেছিল। তো এটাই থিওরি, রিলিজিয়াস থিওরি, দ্যাট মিনস দ্যাট রিলিজিয়াস থিওরিতে আমরা ইনভেস্টমেন্ট করছি, আমরা অ্যাটনমেন্ট করছি। ইনভেস্টমেন্ট দুটো, অ্যাটনমেন্ট মানে প্রায়শ্চিত্ত। যদি তুমি কিছু করো তাহলে তোমার প্রায়শ্চিত্ত তোমায় করতেই হবে, সে এই জন্মে হোক আর পরজন্মে হোক। ওই যে বললাম, যদি এই জিনিসটা না থাকতো, ধর্ম যদি না থাকতো মানুষের মনে, ধর্মের যদি একটুও ভয় না থাকতো, মানুষের যদি পাপ পুণ্যের ভয় না থাকতো, তাহলে মানুষকে খেয়ে ফেলতে হয়তো, রাক্ষসকুল হয়ে যেত। দ্যাট ইজ, এটা রিলিজিয়াস থিওরিতে বলছি। তারপরে আমরা বলছি, তারপরে আমরা আসছি ফিল্যান্থ্রপিক থিওরিতে। ফিল্যান্থ্রপিক এখানে বলছে, ফিল্যান্থ্রপিক বলছে যে লেবার ওয়েলফেয়ার শুরুই হয়েছিল কিছু কিছু ভালো মানুষের জন্য, কিছু কিছু ভালো মানুষের চিন্তা ভাবনার জন্য, যারা ফিল্যান্থ্রপিস্ট ছিলেন, যারা মানুষের জন্য ভাবতেন, যারা মানুষকে ভালোবাসতেন, যারা মানুষকে ভালোবেসেছিলেন, যারা মানুষকে ভালোবাসেন। এক সময় মানে একটা সময় যখন এই ওয়েলফেয়ার কিছু ছিল না বা কিছু ছিল না, তখন অটোমেটিক্যালি নিজেরাই ভাবো যে কেন এসেছিল এই ধরনের থিওরি, লেবার ওয়েলফেয়ার। এমপ্লয়ারদের কি কেউ ইয়ে করেছিল? আর যে ক্লাসটা সব থেকে নিচু ক্লাস, যারা ওয়ার্কার্স, তারা তাদের হয়ে কথা বলা মানে তারা তো নিজের থেকে উঠে দাঁড়াতে পারতো না, কারণ তাদের শিক্ষা নেই, তারা ইলিটারেট। প্রথম কথা হচ্ছে তারা ইলিটারেট, এবং তাদের কাছে সে ক্ষমতা নেই যে এমপ্লয়ারদের বিরুদ্ধে তারা লড়বে। সুতরাং কারা এসেছিল এদের জন্য কথা বলতে? এদের জন্য কথা বলার জন্য এসছিলেন ফিল্যান্থ্রপিস্ট, এসছিলেন রামকৃষ্ণ, এসছিলেন বিবেকানন্দ, এসছিলেন লোয়ার কাস্টের লোয়ার ওয়ার্কার্সদের জন্য কথা বলতে, লোখণ্ডে এসছিল। পরবর্তীকালে যদি আমরা আরো জানি, আরো অনেক ফিল্যান্থ্রপিস্টের নাম আমরা জানি। ইউরোপে প্রচুর ফিল্যান্থ্রপিস্ট এসছে, প্রচুর দার্শনিক এসছে, সে দার্শনিকদের কথা আমরা জানি। তো সেটাই হচ্ছে ফিল্যান্থ্রপিক থিওরি বলছে সেখানে, সেই কথা যে মানুষ যতই যা কিছু হোক না কেন, তাও মানুষের মধ্যে একটা জায়গা আছে, মানুষের মধ্যে একটা ভয়, মানুষের মধ্যে একটা ম্যান লাভিং একটা টেন্ডেন্সি প্রত্যেক মানুষের মধ্যে থাকে, কিছু কিছু মানুষের মধ্যে আছে। সেই মানুষরাই, সেই টেন্ডেন্সি থেকেই এই থিওরিতে যারা বিশ্বাসী, সেখানে এমপ্লয়াররা ম্যান লাভার্স, তারা মানুষকে ভালোবাসে, তার জন্য কাজ করে, তার ওয়েলফেয়ারের জন্য কাজ করে। কিছুদিন আগে বা মাঝে মাঝে দেখবি একটা খুব নাম হয় গুজরাটের কোনো একজন ডায়মন্ড মার্চেন্ট, নামটা আমার সঠিক মনে নেই, ডায়মন্ড মার্চেন্ট, তিনি তার কর্মচারীদের দিওয়ালিতে গিফট দেয়, মারুতি কার, বড় বড় ফ্ল্যাট গিফট দিচ্ছে, সোনার জিনিস গিফট দিচ্ছে, ডায়মন্ড গিফট দিচ্ছে। ফর হোয়াট? তারা মানুষকে ভালোবাসে, তারা তাদের কর্মচারীদের ভালোবাসে। দুটো ধরনের অর্গানাইজেশন হয়, এক হচ্ছে যে অর্গানাইজেশনে কর্মচারীর সঙ্গে প্রফেশনাল রিলেশন মেনটেন হয়, শুধুমাত্র যে কর্মচারী যেটুকু করবে সেটুকুই তাকে দেওয়া হবে, এবং তার রিটার্নে কর্মচারীও শুধুমাত্র ততটুকু কাজ করবে যতটুকু সে বেতন পায়। আরেক ধরনের হয় ভালোবেসে কাজ করে, সেখানে মানুষ সেখানে ভালোবেসে কাজ করে, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করে দেয় তার জন্য। বাহুবলীর কাটাপ্পা মনে আছে? রাজ ধর্মের জন্য, রাজ পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন করবো, নিজের জীবনকে উৎসর্গ করে দেবো, যা কিছু হয় তাই করবো, যদি অসৎ কাজও করতে হয় তাই করবো। কর্ণও করেছিল অসৎ কাজ। দুর্যোধনের সঙ্গে সে গেছিল, কিসের জন্য গেছিল? দুর্যোধনের সঙ্গে গেছিল শুধুমাত্র বন্ধুত্ব, মিত্রতা স্থাপন করবে, সেই জন্য অধর্মকে নিয়েছিল, অধর্মকে একটাই কারণে চুজ করেছিল, নাহলে কর্ণ অধর্মী কোনোদিন ছিল না।
এত বিশাল বড় বলিদান, বিশাল বড় মনের মানুষ ছিলেন, যা চাইতো কর্ণের কাছে যে যা চাইতো, জীবন চাইলে জীবন দিয়ে দিত, এত বড় বড় দান দিচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে ওই ভালোবাসা। তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে মানুষের হয়ে যারা ভালোবাসে, যে এমপ্লয়িরা মানুষকে ভালোবাসে, সেই এমপ্লয়াররা সেই এমপ্লয়ার্সদের এই ফিলান্থ্রপিক থিওরিতে তাদের কথাই বলা হচ্ছে। তারপর কি থিওরি আসছে? তারপর থিওরি আসছে আমাদের চার নম্বর, তো প্যাটার, এটা একটু অন্যরকম উচ্চারণটা, প্যাটার্নালিস্টিক, ঠিক আছে, মনে হবে প্যাটার্নালিস্টিক। প্যাটার্নালিস্টিক দ্যাট মিনস কি? পিতৃতাত্ত্বিক। এটা হচ্ছে বাংলা হচ্ছে পিতৃতাত্ত্বিক, প্যাটার্নালিস্টিক। এটাকে ট্রাস্টিশিপ থিওরিও বলা হয়, ট্রাস্টিশিপ থিওরিও বলা হয়। পিতৃতাত্ত্বিক বা ট্রাস্টিশিপ মানে, পিতৃতাত্ত্বিক মানে কি? সবাইকে নিজের এমপ্লয়ীদেরকে সন্তান তুল্য মনে করতে হবে, এবং তোমাকে যে সম্পদ, পৃথিবী থেকে যে সম্পদ, তুমি এই নেচার থেকে যে সম্পদ, আমাদের প্রকৃতি থেকে যে সম্পদ তুমি নিচ্ছ, সেই সম্পদ যেটুকু অ্যাকোয়ার করেছো, সেই অ্যাকোয়ার্ড সম্পত্তিটুকু তোমাকে সবার মধ্যে বিতরণ করে দিতে হবে, এবং সম্পত্তিটা তোমার নয়, এই সম্পত্তিটা হচ্ছে একটা ট্রাস্টের। সাপোজ আমরা একটা ট্রাস্ট তৈরি করলাম, যে ট্রাস্টটা সবাইকে সম্পত্তি অ্যাকোয়ার হচ্ছে, মানে এটা ইন্ডাস্ট্রিকে একটা ট্রাস্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টের আন্ডারে তৈরি হচ্ছে। সেই ট্রাস্ট সেই ইন্ডাস্ট্রিতে যারা যারা যেরকম পজিশনে কাজ করছে, হোক কেউ একজন এমপ্লয়ার, হোক সে নিজে তৈরি করেছে সেই জিনিসটা, হতেই পারে, কিন্তু ওই ট্রাস্ট সেই এমপ্লয়ারকেও তার যা মাইনে তাকে সেটা দেওয়া হবে, তার যেটুকু পারিশ্রমিক তাকে সেটা দেবে। সেই ট্রাস্ট এমপ্লয়িকেও সেই টাকা দেবে, সেই ট্রাস্ট সোসাইটির জন্যও করবে। দ্যাট ইজ ট্রাস্টিশিপ থিওরি, দ্যাট ইজ প্যাটার্নালিস্টিক থিওরি। যে একজন বড় প্যাটার্নালিস্টিক, দ্যাট মিনস প্যারেন্টসের মতো একজন কেউ থাকবে, পিতৃতাতুল্য একজন কেউ থাকবে, যে নিজের কর্মচারীদের ভালোবাসবে, যে নিজের এমপ্লয়ারদের ভালোবাসবে, এবং সেখানে কি, সেখানে সবাই কর্মচারী, সবাই সমস্ত কিছু সবকিছু, সেখানে অ্যাসেটসের কোনো ভাগ নেই, ডিভিশন নেই। এটার জন্য এটার খুব বড় মতবাদ, গান্ধীজি এর খুব পক্ষে ছিলেন, গান্ধীজি খুব পক্ষে ছিলেন এই মতবাদে, খুব পক্ষে ছিলেন। তিনি চেয়েছিলেন সমাজ এরকম ভাবেই তৈরি হোক। যদি তিনি 1948 সালে মারা না যেতেন, তবে তিনি চেয়েছিলেন যে সমাজের গঠন এরকম ভাবে হোক, ট্রাস্টিশিপ থিওরির মাধ্যমেই হোক। ট্রাস্টিশিপ থিওরি তিনি এনেছিলেন। এটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপেও আমরা ট্রাস্টিশিপ থিওরি পাবো, গান্ধীজির ট্রাস্টিশিপ থিওরি পাবো, অ্যাপ্রোচ, ট্রাস্টিশিপ অ্যাপ্রোচ যেটাকে বলা হবে ওখানে, সেই জিনিসটাই আমরা লেবার ওয়েলফেয়ার থিওরিতেও পাচ্ছি। জিনিসটা একই, বোঝার মানে তোমার এখানে যা বলছে লেবার ওয়েলফেয়ারও যা বলছে, ওখানেও আমরা অ্যাপ্রোচও সেই একই জিনিস বুঝবো, যে প্যাটার্নালিস্টিক দ্যাট মিনস পিতৃতুল্য এবং সন্তান তুল্য তোমাকে তোমার এমপ্লয়িজদেরকে রাখতে হবে, তাদের ওয়েলফেয়ার। এবার যখনই তুমি তোমার সন্তান তুল্য ভাববে, তখন তুমি নিজের ছেলে মেয়েদের জন্য যা করো, এমপ্লয়ীদের জন্য তাই করবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই স্বাভাবিক জিনিসটাই হচ্ছে ট্রাস্টিশিপ। কোনো একটা ট্রাস্টের ভিতরে নিয়ে চলে এসো, তাহলে সম্পদের বিতরণ সবার জায়গায় সবার জন্য সমান, সবার জন্য সমান মানে কি, সবার যার যেটুকু প্রাপ্য সে সেটুকু পাবে। এটা হচ্ছে ট্রাস্টিশিপ। ওছি, ট্রাস্টি মানে কথাটা হচ্ছে ওছি, বাংলায় বলে ওছি, ঠিক আছে। ট্রাস্টি দ্যাট মিনস একটা ট্রাস্ট, দেখবে ট্রাস্ট তৈরি হয়, বিভিন্ন রকমের ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে কি করা হয়, সেই ট্রাস্ট থেকে বিভিন্ন রকমের ফিলান্থ্রপিক কাজ করানো হয়, বিভিন্ন রকমের সামাজিক কাজ করা হয়, দ্যাট ইজ সেই রকমই জিনিসটা তৈরি হয়। এটা একটা থিওরি। এরপরে 5 নম্বর আমরা কি বলছি, ফাংশনাল থিওরি। ফাংশনাল থিওরি, আচ্ছা 5 নম্বরটা আজকে আর করাবো না, এখানেই 4টে থিওরিতেই আজকে আমি এখানেই শেষ করছি। 4টে থিওরি আজকে আমি 4টে থিওরি এখানেই শেষ করছি। এই 4টে থিওরি পরবর্তী মানে 4টে থিওরি হলো তো আজকে, বাকি থাকলো আমাদের আর কটা থিওরি, 3টে থিওরি। এই 3টে থিওরি এবং তার সঙ্গে অন্য কিছু আমি নেক্সট যে লেকচারে, সে লেকচারে দেবো, কারণ আজকে বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তোমরা এইটুকু আগে ভালো করে বুঝে নাও, এবং এর ভিতরে আমি তোমাদের নোটসও প্রোভাইড করে দেবো, পিডিএফও প্রোভাইড করে দেবো, তোমরা ভালো করে পড়ো, জিনিসগুলো একই জিনিস। সুতরাং আর আমি যেটা বললাম এখানে, সেই জিনিসগুলো শুধু মাথায় রাখবে, দেখবে কোয়েশ্চেন এখান থেকে, ওই যে বললাম পুলিশ থিওরির কোয়েশ্চেন কতবার ঠিক সেম এইভাবেই এসছে, প্লুরালিস্টিক অ্যাপ্রোচ থেকে কোয়েশ্চেন, প্লুরালিস্টিক অ্যাপ্রোচ থেকে কোয়েশ্চেন এসছে, প্লুরালিস্টিক কোয়েশ্চেন থেকে অ্যাপ্রোচ থেকে সেম একই জিনিস, ওই শুধু লাইন ধরে তুলে দেবে কোন অ্যাপ্রোচে বলো, এটা 2-3টে কোয়েশ্চেন পাবে এখান থেকে, ঠিক আছে। তো আজকে যতটুকু বললাম, যতটুকু পড়ালাম উইথ নোটস,
নোট বানাও, খাতা তৈরি করো, সেইভাবে পড়াশোনা করো, ঠিক সব কিছু হয়ে যাবে। ওকে, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।